প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম অনুষ্ঠানে সঞ্চালনে আমি সারাটি অনুষ্ঠান জুড়েই থাকবো। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সংবাদ বিশ্লেষণ করবেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। লতিফ ভাই একজন লেখক, উদ্যোক্তা এবং আরো বহু গুণী গুণান্বিত, সেটা আমরা পাবো একটু পরেই বিশ্লেষণের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, প্রতিদিনের আজকে আমাদের স্টুডিওতে অর্থাৎ সিল টিভি স্টুডিওতে জাতীয় পত্রিকা এসছে, দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক, অনেক পুরাতন পত্রিকা যুগভেদী। আমি যথারীতি আহ, যে প্রধান প্রধান খবরগুলো পড়ে শোনাবো এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। আজকেও আহ অনুষ্ঠানে পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর অনেক পাবলিকেশন ঢাকা এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। অনেক পাবলিকেশন 38/2 তাজমহল মার্কেট, বাংলা বাজার, ঢাকা। এর স্বত্বাধিকারী মহতাবউদ্দিন মিলন। অনেক পাবলিকেশন বেশ কয়েক বছর থেকে, অনেকদিন থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশেষ করে মাধ্যমিকে পুরো সিরিজ তাদের ছাপা আছে এবং বিশ্বস্ততার সাথে এবং উন্নত মানের বই প্রকাশ করে থাকে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। পত্রিকা পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 11 আগস্ট 2026, 27 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 27 সফর 1448 হিজরি। আজ সূর্যোদয় হয়েছে 5টা 22 মিনিট, সূর্য অস্ত 6টা 39 মিনিট। শুরু করছি পত্রিকা পড়া। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদল, কে হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব? এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, ইংরেজি ও গণিতের ধাক্কায় বিপর্যয়। কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। 11 শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ পাস পেয়েছে 1,16,676, গতবারের চেয়ে 22,356 কম। জিপিএ 5 ও পাশের হার এগিয়ে মেয়েরা। এই কয়েক বছর থেকে দেখি মেয়েরা রেজাল্ট ভালো করতেছে ছেলেদের চাইতে। শুনবো বিশ্লেষণ। রেজাল্টের পরে বা প্রধান শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না। শিক্ষামন্ত্রী এই রেজাল্টের বিপর্যয়ের ক্ষেত্রে প্রশ্ন করা হলে এই উত্তরটি দেন। আবেদন করলে সম্পূর্ণ খাতা পুনঃ পরীক্ষণ করা হবে। এটা তো আগে যথারীতি নিয়ম, এটা আর কি। পরীক্ষার খবরের পরে অন্য খবরে আমরা আসছি। আন্তর্জাতিক দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চাই ঢাকা এবং অর্থাৎ দিল্লি, এই নিয়ে সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নতুন হাইকমিশনের সাক্ষাৎ। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত, এমন প্রত্যাশা। হাদি হত্যায় জড়িত সন্দেহে আটকদের ফেরত দেওয়ার আহ্বান। দুই দেশের থেকে দুটি কথা উল্লেখ করা হয়েছে এখানে। আরো হয়তো অনেক খবর সেখানে আছে। আর একটি ওটার সংশ্লিষ্ট খবর বলা যায়, এটা ধরতে গেলে একদিনের ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেলেন প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন শামসুল হক না শামসুল ইসলাম ওনার নাম, AKM শামসুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি আরবে আগুনে নিহত 16 বাংলাদেশি 13 জন নওগাঁর। প্রধানমন্ত্রীর শোক অত্যন্ত মর্মান্তিক। আমাদের দেশের ঘটনার জন্য একটি উন্নত রাষ্ট্রে শর্ট সার্কিটে একটি কারখানায় বাংলাদেশের 16 জন শ্রমিক একসাথে মারা যায় এবং একজন বেঁচে ছিল সেখানে। সে নামাজের জন্য গিয়েছিল, সরি চুল কাটার জন্য সে বাইরে ছিল আর কি, খবরটিতে যা লেখা আছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাত্মক রুহের মাগফিরাত কামনা করি। এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সিল টিভির পক্ষ থেকে সমবেদনা জানাই। অর্থনীতি কঞ্চিত অবকাঠামো, সুবিধা ধীর গতিতে, আস্থাহীনতায় উদ্যোক্তারা। মিল ভিটা দুধের দাম লিটারে 10 টাকা বাড়লো, তেমন প্রতিক্রিয়া এগুলো হয় না। প্রতিদিনের সবজি টবজি ইত্যাদি যেভাবে দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, মিল ভিটা বাড়লে কিন্তু সেই প্রতিক্রিয়াটা হয় না। তারপরও 10 টাকা বৃদ্ধি, এটা অনেক বৃদ্ধি বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, ইত্তেফাকের প্রথম পৃষ্ঠা শেষ করে শেষ পৃষ্ঠায় খবর পড়ছি।
শেষ পৃষ্ঠায় বিশাল ছবি সহ যারা ভালো রেজাল্ট করেছে তাদের একটি ছবি ছাপা হয়েছে। এসএসসি সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে মতিঝিল আইডিয়াল স্কুলের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে। ব্যাংক রেজুলেশন আইনের 18 ধারা বিলুপ্তির অনুমোদন। নতুন ভিসা নীতি, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া অনুমোদন। গুম প্রতিরোধে একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট গঠিত হবে। আরো খবর, বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারে নতুন সূচনা প্রয়োজন, স্বরাষ্ট্রমন্ত্রী। পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ বন্ধে রাজি হতে পারেন ট্রাম্প। ট্রাম্প কিন্তু সুর বদলাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে তার একটা বক্তব্যে। ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির পর সৌদি তেল সংশোধনাগারে হামলা হুতিদের। আরেকটা অন্য ধরনের খবর, তৈরি হন, হয়তো আবারও রাস্তায় নামতে হবে জামাতে আমির। বিরোধী দলের নেতা জামাতে ইসলামের আমির বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে। মিরসরাইয়ে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ। খবরে বলা হয়েছে যে এখানে তার স্ত্রীর রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে, একটি সন্তান এখানে পাওয়া গেছে অক্ষত অবস্থায়, আর পুলিশ কর্মকর্তা ঝুলন্ত লাশ সেখানে। এটা হয়তো আসল তথ্য বের হয়ে আসবে আরো 2-1 দিন পর। একটি ভালো রেজাল্ট করেছে সারা বাংলাদেশের মধ্যে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। 282 পরীক্ষার্থীর সবাই জিপিএ 5। এটা একটা বিশাল সাফল্য। এই প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতায় বজায় রেখে এসএসসিতে আবারও তাক লাগানো নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এই প্রতিষ্ঠানটি। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এত সুন্দর রেজাল্ট আমার মনে হয় আর কোন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেননি। শাহাবুদ্দিন সহ অর্থাৎ সদ্য সাবেক প্রেসিডেন্ট 38 জনের বিরুদ্ধে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকে। নাচুল ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউনো অফিসে তালা। কার্ড, এই ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড নিয়ে এখন কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ মূলতই যদি সরষার ভিতরে যদি ভূত থাকে, এই ভূত ছাড়াবে কি? এই দশাটাই হচ্ছে এখানে। যাকে একটি ভালো পদক্ষেপ নিয়েছে, এটা যদি সুষ্ঠুভাবে হয় তাহলে প্রধানমন্ত্রীকে স্যালুট। আর যদি এই ধরনের অবস্থা হয় তাহলে দেখবে এর ফল কিন্তু জনগণ পাবে না বলে আমরা মনে করি। আরো খবর, 100 বছরের পুরনো ও জরাজীর্ণ 5টি ভবন চলছে চিকিৎসা চলছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিকিৎসা মানেই তো ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি, সেখানে আবার হচ্ছে পুরনো বিল্ডিং এর ঝুঁকি। ভেতরে বৃষ্টির পানি পড়ে, দেয়ালের আবরণ খসে পড়েছে, অনেক কক্ষ পরিত্যক্ত। এই খবরটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের 5টি ভবনে তুলে ধরা হয়েছে। শুধু চট্টগ্রাম নয় লতিফ ভাই, এই ধরনের বাংলাদেশের অনেক, বিশেষ করে গ্রাম অঞ্চলে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে এটা বেহাল অবস্থা, কিন্তু বিল্ডিং এর অবস্থা। এই ছিল মোটামুটি রেজাল্টের খবরের পাশাপাশি দেশের অন্যান্য খবর এবং বিরোধী দলের নেতার একটি প্রধানমন্ত্রীর বরাবর একটি হুঙ্কারও দিয়েছেন এখানে আর কি। আরো একটা খবর, ব্যাংক রেজুলেশন আইনের 18টি ধারা বিলুপ্তির অনুমোদন। এটা আমরা পড়েছি বিয়ের সময়। এই ছিল মোটামুটি। প্রথমেই ফল নিয়ে এটা বেশি তো যা হবার তো হয়েছে, তবুও বড় করে লেখা ইংরেজি ও গণিতের ধাক্কায় বিপর্যয়। এই যে ইংরেজি এবং গণিতের ধাক্কা, এটা কেন হবে? মিলন ভাই, এখন বিষয়টা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষা, তারপরে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটি পরে হচ্ছে চাকরি নিয়োগ পরীক্ষা। মানুষের জীবনের 2টা পর্যায় হচ্ছে, একটা হচ্ছে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, আর একটা হচ্ছে চাকরি নিয়োগ পরীক্ষা। এই ভর্তি পরীক্ষা এবং চাকরি নিয়োগ পরীক্ষায় তো রেজাল্ট কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, তাহলে একটা ছেলে 10 বছর পড়াশোনা করলো, সে ফেইল কেন? এই যে ফলাফল বিপর্যয়, এটা হবে কেন? এই যারা আমাদের মানে যারা পলিসি মেকার যারা, তাদের তো এইসব জিনিস চিন্তা করা উচিত। একটা ছাত্র 10 বছর পড়লো, আপনি পড়াতে পারেন নাই, সেটা আপনার ব্যর্থতা। ফেল করলে স্কুলের শিক্ষক ফেল করবে, ছাত্র ফেল করতে পারে না। যে ছাত্র তার 10টা বছর দিল, সে ছাত্র কেন ফেল করবে? আর এই ফেল আর ফাঁসে তো কোনো সমস্যা হচ্ছে না, আপনার কোনো ক্ষতি হচ্ছে না, তাকে পাস দিলে সমস্যাটা কি? হ্যাঁ, আপনি এখানে 2 মার্ক আর 1 মার্ক দিয়ে তাকে বিশালের ফেলের মধ্যে ফেল রাখবেন, এটা কোনো কথা হলো? সারা দুনিয়া এখন গ্রেডিং সিস্টেম, গ্রেডিং সিস্টেমে একটা রেঞ্জ দেওয়া হয়, 70 থেকে 80 পর্যন্ত এই গ্রেড, আর 60 থেকে 70 পর্যন্ত এই গ্রেড। আপনারা 1-2 মার্কস নিয়ে এখনো টানা হেসা করছেন, এটা কি আদিম যুগে আমরা চলে যাচ্ছি?
শিক্ষা ব্যবস্থাকে আপনি আমেরিকার মতো করবেন, কোথায় আমেরিকার মতো আপনার এই খবর কথাটির সাথে এই খবর একটি জড়িত আছে। হ্যাঁ। দেখেন, মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না না, না শিক্ষামন্ত্রী সেটাই তো বলছি, এই নাম্বারের তো কোনো ফ্যাক্টর হচ্ছে না, বরঞ্চ এই নাম্বার না দেওয়াতে এই বাচ্চা যেগুলা ড্রপ আউট হচ্ছে তাদের লাইফটা শেষ করে দিচ্ছেন আপনারা। হ্যাঁ, এরা তার মা বাবা অনেক কষ্ট করে বাচ্চাকে পড়িয়েছে, তাকে ফেল করে দিয়ে আপনি তো তার লাইফটা শেষ করে দিচ্ছেন। সে হয়তো এখন সন্ত্রাসী হবে, সে হয়তো একটা দলের মিছিলে যাবে, ছাতাবাজি করবে, এমনকি মৃত্যুর করে ঢুকে হ্যাঁ, পড়ছে, এমনকি সুইসাইড করতে suicide করবে। হ্যাঁ, তো এই ফেল যদি হয়, ফেল যদি দিতে হয় তাহলে শিক্ষককে ফেল দেন, প্রতিষ্ঠানকে ফেল করেন, ছাত্রকে ফেল করতে পারেন না। সুন্দর একটি কথা বলছেন, প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলোকে ফেল করতে করেন, হবে। ছাত্রদের। আপনি দেখেন একটা স্কুল তো এমন রেজাল্ট করলো যেখানে 382 জন পরীক্ষার্থী সবাই পেয়েছে জিপিএ 5, সেখানে তো মাস্টার আছে, তাহলে বাকিদের এখানে মাস্টার নাই কেন? আসলে এখানে স্টুডেন্ট আসলে এখানে মাস্টাররাই পারবে। আরেকটা কথা বলে রাখি, এখন নাকি আইন করা হচ্ছে শিক্ষক নিয়োগকে আবার স্কুলের বোর্ডের কাছে দিয়ে দেবে, স্কুলের যে কমিটির কাছে দিয়ে দেবে। তখন যে কি অবস্থা হবে, কি হবে, বাণিজ্য হবে আর কি। হ্যাঁ, কি অবস্থা হবে, শিক্ষার কি অবস্থা হবে? আপনি আমেরিকার মতো শিক্ষা ব্যবস্থা কি এইটা? আমেরিকার মতো শিক্ষা ব্যবস্থা কি হেলমেট পরে হকি স্টিক হাতে নিয়ে ডাকিরি হাতে নিয়ে মারামারি করা? সারা দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও ডাকিরিসের ব্যবহার নেই। হ্যাঁ, দাওয়া পাল্টা দেওয়ার ব্যবহার নেই। সবাই রিসার্চ করছে, গবেষণা করছে, ভালো কিছু আবিষ্কার করছে। শিক্ষকরা রাত্রে 10টা পর্যন্ত লাইট জ্বালায়, 10টা পর্যন্ত কাজ করে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আপনি বিরোধী দলকে দাওয়া করা, পাল্টা দাওয়া করা, এইসব জিনিসই আমাদের আছে। তো এইটা ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। এইটা কি হবে? এইটা শেষ কোথায়? এই যে রাজনীতি, এই রাজনীতি, আপনারা রাজনীতিতে থাকবেন, ক্ষমতায় থাকবেন, কিন্তু এই দেশের মানুষের কি হবে? দয়া করে রাজনীতিবিদরা এইসব জিনিস, এই পথগুলো পরিহার করেন, ছাত্রদের ব্যবহার করবেন না, ছাত্র রাজনীতিকে নিরুৎসাহিত করেন, ছাত্ররা পড়াশোনা করবে, সেটাই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিকে দয়া করে অন্য খবরে আসি। মির্জা ফখরুল, বিএনপির সেকেন্ড ইন কমান্ড, যিনি রাষ্ট্রপতি হচ্ছেন মোটামুটি ভাবে নিশ্চিত, এখনো হয়তো না হওয়া পর্যন্ত বলা যায় না, কারণ এটা নির্ভর করে প্রধানমন্ত্রীর কাছে, এবং আলটিমেটলি কি হবে না, এটা তো বলছে দল যখন মনোনয়ন দিচ্ছে এখন ভাবে দিয়েছে। আসলে মানে সারা দেশের মধ্যে তার কোনো প্রভাব নেই, উনার কোনো প্রভাব নেই। হ্যাঁ, এছাড়া দেখা যাচ্ছে না, রাষ্ট্রপতির প্রধান কিছু ইয়া লাগে না, এটা তো রাষ্ট্রপতি হিসেবে থাকে না। উনি মানে বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি একজন অভিভাবক, এই পোস্টার কোনো কাজ না থাকলেও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে ওনারও। আর আমাদের দেশের এই সিস্টেমটা আসলে চেঞ্জ করা দরকার। যিনি স্পিকার হবেন উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, তখন একটা মানুষকে প্রোডাক্টিভ করা যায়। এই পদ্ধতি আসলে আমরা দেখবো। আমরা এই খবর নিয়ে কথা বলি, মন্ত্রিসভার অনুমোদন হচ্ছে, অর্থাৎ উনি যদি রাষ্ট্রপতি হয় তাহলে এখানে উনি হলে অনেক সমস্যা হবে, স্থানীয় সরকারমন্ত্রী করতে হবে, দলের মহাসচিব করতে হবে, অনেক সমস্যা দলকে পোহাতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী কোন সিদ্ধান্ত নেবেন এটা সময় আসলে বোঝা যাবে। 12 তারিখ সিদ্ধান্ত নেওয়ার কথা, 12 তারিখ জানা যাবে। এটা মনে হয় যে পত্র পত্রিকা বা বলা হচ্ছে, দেখা যাবে কি হয়। একটা নিউজ হচ্ছে দিল্লির সাথে সম্পর্ক নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা। দেখেন, একটা বিশাল একটা সম্মেলন হচ্ছে দিল্লিতে, এই সম্মেলনে ঢাকা প্রতিনিধিত্ব যাচ্ছে না। আলটিমেটলি লাভ কি হচ্ছে? আমরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা আরেকটা ভুল সিদ্ধান্ত দেখলাম যে একটা প্লেয়ারের জন্য আলটিমেটলি একটা বয়কট করা হলো, বিশ্বকাপ বয়কট করা হয়েছে। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে আমরা নেগোসিয়েশন স্কিল এমন ভাবে ডেভেলপ করতে চাই, যেমন প্রফেসর ইউনুস করেছেন। ইউনুস মোদির সাথে কথাবার্তা বলার সময় সবগুলো ইস্যুকে তুলে আনছেন। তো আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনে যাবেন, এখানে সাইড টক আছে, অনেকগুলো নেতার সাথে কথা বলতে পারবেন, এবং যতগুলা ইস্যু, বিশেষ করে আমাদের পলাতক আসামি, পলাতক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তার ইস্যুগুলাও তুলতে পারবেন। ইস্যুগুলা সামনে আসা এক জিনিস, আর আপনি অ্যাবসেন্ট থাকা আরেক জিনিস। এই সিদ্ধান্তগুলা যারা নিচ্ছেন তারা আরেকটু চিন্তা করে দেখা দরকার। এইসব সম্মেলন অনুপস্থিত থাকা, এইসব সম্মেলনকে বয়কট করা, এটা আসলে দেশের জন্য কোনো ভালো পরিবেশ। পাশাপাশি আরেকটি খবর, একদিনের ছুটির সফরে রাষ্ট্রীয়ভাবে সফরে আসছেন, কিন্তু এটা ঠিক আছে, এটা চাপ প্রদানের জন্য এটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এই সম্মেলনটা বয়কট করা এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে বলে আমার মনে হয় না। সৌদি আরবে আগুনে নিহত 16 বাংলাদেশি, তার জন্য বিষয়টা হচ্ছে সৌদি আরব একটা উন্নত দেশ। এই উন্নত দেশে যদি আগুনে সার্কিট থেকে আগুন লেগে যায় তাহলে এটা দুঃখজনক বিষয়। এটা সৌদি সরকারের অবশ্যই এই ব্যাপারে স্টেপ নেওয়া দরকার, এবং তাদের যে দায়ী আছে তাকে এই ব্যবস্থা নেওয়া দরকার। এই সার্কিট যারা তৈরি করেছে, যারা এই সমস্যাটা তৈরি করেছে,
তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া দরকার এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তার পাশাপাশি আমরা দাবি করব সৌদি আরবের সরকারের প্রতি যে এই 16 জনের চূড়ান্ত ক্ষতিপূরণ অর্থাৎ তাদের পরিবারের প্রতি যেন ক্ষতিপূরণ মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া হয় না, ক্ষতিপূরণ হয় না। সেজন্য মানুষের জীবনের নিরাপত্তা হচ্ছে বড় জিনিস। এখন এই বিষয়টা সৌদি আরবের জন্য একটা কলঙ্ক হিসাবে থাকবে এবং তাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা অবশ্যই ডেভেলপ করা দরকার, যাতে এরকম। আপনি শুরুতেই বলেছেন যে উন্নত রাষ্ট্রে, আমাদের বাংলাদেশের মতো অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশে এগুলো ঘটনা ঘটতে হবে না, ওদের দেশে হওয়া উচিত না। কারণ এইগুলো নিরাপত্তাটা হচ্ছে আসল জিনিস। এই নিরাপত্তা যদি এনশিওর না করা হয় তাহলে কোনো কাজ করা ঠিক না। চট্টগ্রামে 5টি ভবনে চলছে জরাজীর্ণ অবস্থা, 100 বছরের পুরানো জ্বরের জন্য 5টি ভবনে চলছে মিলন ভাই, আসলে বিষয়টা হচ্ছে যেখানে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মানুষের হাসপাতালে যায়। আসলে নিউজ পেপারে নিয়ে কথাবার্তা বলা আসলে খুব কষ্ট লাগে। আমাদের কোনো জিনিসের চেঞ্জ হয় না, যেটা আছে এটা খারাপ হয়। যেমন এই বিষয়টা নিয়ে আমি আগে উল্লেখ করেছিলাম, ফখরুল আলমগীর একটা গান ছিল যে ছাদ বসিয়ে ছাত্র মরে, এটা দেশের কূটনীতি। এই বিষয়গুলোকে কি বলবেন? এটা তো জরাজীর্ণ, হ্যাঁ, 100 বছর পুরাতন। আপনি নতুন একটু আগে আমাকে ইনফরমালি বলেছেন যে নতুন যে হাসপাতাল গুলা হচ্ছে সেগুলারই তো খারাপ অবস্থা। হাসপাতালে খারাপ অবস্থা, কিন্তু হাসপাতাল যারা করেছে তাদের পকেট কিন্তু বাড়ি, তাদের পকেট ঠিক হ্যাঁ, তাদের পকেট কিন্তু বাড়ি। এই দেশে ব্যাংক গুলা লুট করা হচ্ছে, ব্যাংকের মানে ব্যাংক ইস্যুটা আসলে অবশ্য পরে বলবো, এখন বলছি ব্যাংক রেজুলেশন আইনের একটা আইনের কথা আসছে, তাহলে একটু বলি। এখানে বলেন নতুন ভিসা দিতে 100 বছর আগে যে আইনটা বিভিন্ন দেশে বাতিল করা হয়েছে যে কোনো ব্যবসায়ী ব্যাংকের মালিক হতে পারবে না। হ্যাঁ, এই যে ইন্ডিয়ায় 1967-68 সালে বন্ধ করা হয়েছে, কোনো ব্যবসায়ী ব্যাংকের মালিক হতে পারবে না। ব্যাংকের মালিক হবে ব্যাংক ব্যবসায়ী যারা আছে তারা হবে। এখন ব্যবসায়ী ব্যাংকের মালিক হওয়া মানে কি? মানে হচ্ছে আপনি শিয়ালের কাছে মুরগি বাকি রাখা, হ্যাঁ, সে তার টাকা পয়সা সব নিয়ে যাবে। এবং 2017 সালে যে আইন করা হয়েছে, একটা ফ্যামিলির 4 জন মেম্বার বোর্ড অফ ডিরেক্টর থাকতে পারবে। তার মানে কি, সারা দায়িত্ব টাকা পয়সা সবগুলো তাদের, যা ইচ্ছা তারা লুটপাট করবে। এগুলো এই লুটপাট হয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট হয়েছে, আমরা বসে বসে দেখেছি। ব্যাংকের এই 18/4 দ্বারা এটা করা হয়েছিল আবার ওদের ইচ্ছে, মানে ব্যাংকের মালিকানা তুলে দেওয়ার জন্য। এবং এই 18/4 দ্বারা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন দেখা যাচ্ছে এটা বিলুপ্তি হয়েছে, কারণ IMF এর চাপ ছিল। তো কথা হচ্ছে, একটা কথা বলেছিল যে সবে তো মল ছড়ালি, তবে কেন লোক হাসালি। হ্যাঁ, তো এই 18/4 দ্বারা নিয়ে সংসদে এত কথা হলো, কিন্তু এটা বাতিল হলো না। যখন IMF ধরছে তখন এটা বাতিল হয়েছে। হ্যাঁ, তো আলটিমেটলি আমাদের কি বিদেশিদের দিয়ে সব শাসন করতে হবে না? আমরা নিজেরা সভ্য হতে পারবো না? ভারত বাংলাদেশ নিয়ে কথা আরো বলেছেন। তারপরে একটি খবর, এখানে বাংলাদেশের ভারত সম্পর্কে জোরদার নতুন সূচনা প্রয়োজন বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? আমাদের আসলে যে কথাবার্তা গুলা হয়, আসলে সেগুলা কূটনৈতিক কথাবার্তা না, এগুলাকে আরো ডেপথ হওয়া দরকার, কথাবার্তার আরো ডেপথ থাকা দরকার। কূটনৈতিক কথাবার্তা যেগুলো হয় আমরা দেখতে পারি, এই যে ভারতেরই আমাদের কাউন্টার পার্ট আছে, তাদের কথাবার্তা শুনলেই বুঝবেন যে তারা কত সিরিয়াসলি কথাবার্তা বলে। হ্যাঁ, আমাদের কথাবার্তা গুলা একটু যেমন হালকা হয়ে যায়। সেজন্য প্রত্যেকে যার যার দেশ দায়িত্বে আছেন একটু লেখাপড়া করে কথাবার্তা বললে মনে হয়। আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর সূচনা প্রয়োজন বলে কেন? সূচনা কেন প্রয়োজন হবে? হ্যাঁ, বা আমাদের প্রতিবেশী আমরা চেঞ্জ করতে পারবো না। প্রতিবেশীর সাথে আমি দেন দোলা করবো, চিল্লাচিল্লি করবো, হ্যাঁ, আমি দাবি আদায় করবো, এইটা থাকবেই। কিন্তু প্রতিবেশী মুখ দেখা দেখি বন্ধ হবে কেন? আমি সেটা বুঝি না, প্রতিবেশী মুখ দেখা দেখি বন্ধ হবে কেন? আমি প্রতিবেশীর সামনে যাব, নেগোসিয়েশন টেবিলে বসবো, কথাবার্তা বলবো, চিৎকার দেবো, হ্যাঁ, আমি আমারটা আদায় করে নেবো। এই স্কিল যদি আমার না থাকে তাহলে তো আমি মুখ দেখা দেখি বন্ধ করবো। খবর, সরকারকে হুঁশিয়ারি করে দিচ্ছেন বিরোধী দলীয় নেতা জামাতে আমির, যে তারেক রহমানকে সরাসরি বলছেন যে তৈরি হন, হয়তো আবারও রাস্তায় নামতে হবে। এই যে মাত্র সরকারের 4 মাসের মধ্যে বিরোধী দলের ছাপটা দরকার। বিরোধী দল শক্তিশালী থাকলে সরকার ভালো থাকে। হ্যাঁ, সরকারকে ভালো রাখার পথ হচ্ছে বিরোধী দলকে শক্তিশালী রাখা। বিরোধী দল নাই মানে সরকার নাই। এবং আমি দেখবেন ওই যে মানে পশ্চিমবঙ্গের যে নতুন সরকার আসছে, সে কিন্তু পার্লামেন্টে বলেছে পার্লামেন্ট হচ্ছে বিরোধী দলের। আপনারা সংখ্যায় কম কিন্তু কথা বলবেন 50%। হ্যাঁ, এজন্য বিরোধী দলকে যদি আপনি হাইলাইট করেন, বিরোধী দলকে সুযোগ দেন, তাহলে সরকার ভালো থাকবে। সরকারকে কাউন্টার দেওয়ার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের, সরকারের সব ভুল ত্রুটি তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের।
এইটা মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারি দলে যারা আছেন তাদেরকে এটা দেখতে হবে, বুঝতে হবে। আমরা শেষ করি জাতীয় পত্রিকা, আমরা স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক যুগভেরি, সিলেটের অত্যন্ত পুরনো পত্রিকা এটা। প্রথমেই যে খবরটি এসছে, সিলেটে এসএসসি তে ফল বিপর্যয়, 5 বছরের মধ্যে পাশের হার সবচেয়ে কম, সারা বাংলাদেশে কম, সিলেটে আরো কম। এসএসসি ফল বিপর্যয়ের কিছু কারণ হিসেবে তুলে ধরা হয়েছে এখানে। শিক্ষার্থীরা মোবাইলে বেশি সময় কাটাচ্ছে, শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে। ক্লাসে কারিকুলাম অনুযায়ী শেখালে কেউ ফেল করার কথা নয়, শিক্ষাবিধি বক্তব্য। যারা খারাপ করলো তারা ইংরেজি গণিতে দুর্বল কেন, খতিয়ে দেখা হবে শিক্ষা বোর্ড। জল্পনা কল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে, আর কি দেখা যাক এটার জন্য কি আগামীতে কোনো ভালো কোনো রেজাল্ট আসে কিনা। আরো খবর, পরীক্ষার খবরগুলো পড়ে শোনাচ্ছি। সিলেটে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ। ঢাকায় হচ্ছে 33,000 আর সিলেট বোর্ডে হচ্ছে মাত্র 3,500। এটা এই যদি সান্ত্বনা হয়, এই সান্ত্বনা আমাদের মনে হয় দরকার নেই। সিলেট এগিয়ে পিছিয়ে সুনামগঞ্জ। সিলেটের 4টি জেলার মধ্যে সুনামগঞ্জ আবার আরো পিছিয়ে গেছে আর কি। কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে সিলেটে কমছে পাশের হার, পরীক্ষা নিয়ন্ত্রকের বক্তব্য। এটাও একটা হয়তো কারণ হিসাবে ওনার মেমোরিতে এসছে। এসএসসি তে গড় পাশের হার 62.20, কোন বোর্ডে কত, এটা আমরা পত্রপত্রিকায় মিডিয়াতে কালকেই দেখেছি সব খবর। পিছিয়ে মানবিকের শিক্ষার্থীরা পিছিয়ে, শুধু পরীক্ষার খবরই দেখা যাচ্ছে। জিপিএ 5-এর 94% বিজ্ঞানের শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছে। পাশের হারে ছাত্রীরা এগিয়ে। শ্রীমঙ্গলে নটরডেম কলেজে পাশের হার 99%, কমলগঞ্জে পাশের হার 46.13%, মহিবুর রহমান একাডেমির অনন্য সফলতা। এই নিয়ে সারা প্রিয় দর্শক, আমরা এই খবরগুলো এখন বিশ্লেষণ করতে চাচ্ছি না। আগামীকালকে একটি বিশেষ অনুষ্ঠান হবে এই পরীক্ষার ফলাফল নিয়ে। কালকের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরীক্ষা পাশের হার যা বার্তা হয়েছে, এটি কালকে আমরা একটা বিশ্লেষণ শুনবো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনাদেরকে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর শেষ পৃষ্ঠার খবর, দক্ষিণ সুরমা ও নবীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত 4, আবারও নিহতের খবর। কয়েকদিন আগেই 9 জনের মৃত্যু, আবারও দক্ষিণ সুরমায় 4 জনের মৃত্যুর খবর। সিলেটে পুলিশের অভিযানে 48 জন গ্রেপ্তার। ঔষধ সংকটে মাধবপুরের চা বাগানে যক্ষা রোগীরা। ভাগ্য করা, আগে আমরা শুনতাম যে যার হয় যক্ষা তার নাই কোনো রক্ষা। এই যক্ষা রোগী মাধবপুরে শনাক্ত হচ্ছে, চা বাগানের শ্রমিকেরা বেশি রোগী সেখানে। এই যক্ষা রোগের হাসপাতালটির ছবিও এখানে দেওয়া হয়েছে। ভাগ্যকলা স্টেশন রোড থেকে মাদক সহ আটক 3। এই জায়গার মধ্যে ঘটনাগুলো চিরাচরিত ঘটে। এখানে পুলিশ কি এমন একটা ব্যবস্থা নিতে পারে না যে এই জায়গার অন্তত স্পটটাকে তারা নষ্ট করে দিত? রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিতে সাবিপ্রবিতে 6 সদস্যের কমিটি গঠন। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, এই যে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংবাদ লতিফ ভাই। অতিষ্ঠ মানুষজন, বিদ্যুতের লোডশেডিং বন্ধ, সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয়। এদিকে আমরা মিডিয়াতে শুনছি, দেখছিও, আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী উনি বলছেন কোথাও নাকি বিদ্যুতের ঘাটতি উনি দেখে না, বিশেষ করে গ্রামে গঞ্জে নাকি কোনো বিদ্যুৎ লোডশেডিংই হচ্ছে না। এই অবান্তর কথাবার্তাগুলো আমার বন্ধ করে, আমার মনে হয় জনগণ এই কথাকে কখনোই বিশ্বাস করতে পারে না। পত্রিকায় আসছে ঘন্টায় ঘন্টা লোডশেডিং, বিশেষ করে আমাদের সিলেটে আমরা যা বিপর্যয়ের মধ্যে আছি, বাসা বাড়ি, দোকানপাট ইত্যাদি, কলকারখানাতে কিছুই শান্তিতে নাই, আমরা স্বস্তিতে নাই। আমরা এই নিয়ে একটু আলোচনা শুনবো আপনার কাছ থেকে। তার আগে অন্য খবরটা পড়ে শোনাচ্ছি। গ্রীষ্মে দালালদের নির্যাতন, নিহত জাহাঙ্গীরের মরদেহ বাড়িতে। ইউরোপে যাওয়ার স্বপ্ন শেষ। এই যে আমাদের দালালও এর সাথে জড়িত থাকে কিন্তু এগুলো ঘটনার সাথে। মসজিদের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট শিক্ষকর্মী নিহত। গতকালকে খবরটি এসছে, অত্যন্ত মর্মান্তিক খবর এটা। শ্রীরামপুরের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শনে শ্রী প্রশাসক। নতুন করে শ্রীরামপুর আমাদের সিসি কে আন্ডারে ইয়ার মধ্যে ঢুকছে আর কি। এখানে উনি সরেজমিনে গিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিন কিন্তু প্রত্যেকটি ইয়েতেই কি বলবো, এটা লেভেলে উনি যাওয়ার চেষ্টা করছেন, সচক্ষে যাচ্ছেন এবং সেখানে কাজ করছেন। প্রশাসককে সিলটিভের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাইকে বাঁচাতে পানিতে ডুবে গেল বোনও।
আমরা জানি যে সাঁতার এমন একটা জিনিস, এখানে যদি কেউ মারা যেতে চায় এই সময় তাকে বাঁচাতে যায়, সেও কিন্তু মারা যায়। তারই একটি নমুনা আমরা দিচ্ছি আবারও। অত্যন্ত দুঃখজনক খবর, এবং তাদের প্রতি বেদনা জানাচ্ছি আমরা। ডিএচএফ এর প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা। আসলে যারা ভালো কাজ করে তারা মরে গেলেও কিন্তু বেঁচে থাকে, তাদের কর্মজীবনের জন্য বেঁচে থাকে, তাদের সভা আলোচনা থাকবে। যতদিন পৃথিবী আছে ভালো কাজের স্বীকৃতি সেখানে আমরা পাবো আশা করছি। আরো খবর, ঔষধ সংকটে মাধবপুরে, এটা আমরা যক্ষা রোগীর কথা পড়েছি, সবই খবর পড়া হয়েছে। এখন আপনার বিশ্লেষণটা আমি চাচ্ছি, বিশেষ করে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, অতিষ্ঠ মানুষজন। লোডশেডিং মানে কি? লোডশেডিং মানে হচ্ছে দেশ স্থবির হয়ে যাওয়া। লোডশেডিং মানে হচ্ছে দেশে প্রোডাকশন, কলকারখানা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, এবং এখন যে লোডশেডিং সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে 1 ঘন্টা কারেন্ট থাকবে, 2 ঘন্টা থাকবে। তার মানে কি ওই 1 ঘন্টার কারেন্টও কোনো কাজে লাগবে না। হ্যাঁ, একটু গায়ে জ্বালাটা কমবে, এছাড়া কোনো কাজে লাগবে না। আপনি প্রোডাকশন কাজে কোনো লাভ হবে না। প্রোডাকশন শুধু না, ব্যবসা বাণিজ্য স্থবিরতা চলে আসছে। কাজে কোনো লাভ হবে না। তো আলটিমেটলি আপনার কর্মচারী গিয়ে পান খাবে, সিগারেট খাবে, ঘোরাফেরা করবে এবং কোনো কাজই হবে না। ওই 1 ঘন্টা যখন কারেন্ট থাকবে তখনও কোনো কাজ হবে না। মানুষ তো 1 ঘন্টার জন্য আপনার ব্যবসা বাণিজ্যে আসবে না কেনাকাটা করতে। তো একটা দেশ তো ইলেকট্রিসিটি ছাড়া কোনো দেশ দুনিয়ার কোথাও আছে কিনা আমি একটু খুঁজে বের করতে চাই। হ্যাঁ, এআই তে জিজ্ঞেস করছিলাম লোডশেডিং কোথাও হয়, আমি কোথাও পাই নাই, বাংলাদেশ ছাড়া কোথাও পাই নাই লোডশেডিং। এআই বলছে, হ্যাঁ এআই বলছে। এখন বিষয়টা হচ্ছে এই লোডশেডিংটা আমাদের তো জন্ম থেকেই সমস্যা। হ্যাঁ, যখন দেশ স্বাধীন হয় তখন ইলেকট্রিসিটি কম এলাকায় ছিল, এত লোডশেডিং ছিল না। এরপরে যখন আলটিমেটলি স্প্রেড করা হলো তখন দেখা গেল যে লোডশেডিং আর লোডশেডিং, লোডশেডিং আর লোডশেডিং চলছে, এই জীবন ধারাটা চলছে। হ্যাঁ, গত সরকারের আমলে কুইক রেন্টালে প্রথমে কিছুদিন কভার করলেও পরে দেখা গেছে যে সেফ দিয়ে ল্যাব দেখা যায় না। তারপরে এত লোডশেডিং হয়নি, না না এত লোডশেডিং হয়নি। এই দেখুন ঘন্টাকে ঘন্টা পর না, সেখানে বিভ্রান্তি হয়েছে, সেফ দিয়ে ল্যাব দেখা দেওয়া যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা কারণ হচ্ছে যে লোডশেডিং এর জন্য, বিদ্যুতের জন্য কোনো ভালো কোনো প্ল্যানিং আসে নাই দেশে, কোনো কাজই করা হয় নাই, খালি বিদেশি। দেখেন গত সরকারের আমলে অ্যাকচুয়ালি যা করা হয়েছে কোনো দেশের সরকার এটা করতে পারে কিনা আমার সন্দেহ। বিদ্যুতের আনার জন্য অনেক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, হয়তো সম্পূর্ণ এখনো চালু হয়নি। এখন হ্যাঁ 17-18 বছর কাজ করেছে, আর হবে না, দেশে হবে না। এখন যদি এটা সমাধান না হয় আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিন্তু মানুষের কারেন্ট গেলে মানুষের জ্বালা বাড়ে, মানুষের পেটে ভাত আসে না, এবং এর ফলাফলটা যে কোনো বিপ্লব হতে পারে, গণবিপ্লব হতে পারে। সেজন্য সরকারে যারা আছেন তাদের একটু চিন্তা করা দরকার। আমি পাশাপাশি আরেকটি কথা বলি, এখানে একটু সংযোগ করে দিচ্ছি। বিদ্যুতের ঘাটতি, লোডশেডিং হচ্ছে, কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু আগের চাইতে বেশি আসছে, অনেক বেশি। এই জিনিসটা কেন হবে ভাই? অনেক বেশি হচ্ছে, অনেক বেশি, বেশি না। হ্যাঁ, বেশি না। এবং গত মাসে যেটা হয়েছে 5,000-এর জায়গায় 15,000 টাকা দিতে হয়েছে, প্রায় প্রত্যেকেই জানে এটা। একজন পারিবারিক দিচ্ছে 800 টাকার বিল, 4,000 টাকা কার্ড দিয়ে 3,000 টাকা 2,000 টাকা দিচ্ছেন, আর বিদ্যুতের বিল দিয়ে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা কোনো আসলে এটা কোনো ভালো ব্যবস্থা না। হ্যাঁ, আপনি বিদ্যুৎ সমস্যার সমাধান করেন, মানুষের চিকিৎসার সমস্যার সমাধান করেন, এগুলো হচ্ছে সরকারের কাজ। হ্যাঁ, এগুলো না করে আপনারা যেভাবে চলছেন, যেভাবে সিস্টেম চিন্তা করা হচ্ছে, এবং আলটিমেটলি শোনা যাচ্ছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নাকি প্রাইভেট হ্যান্ডে দেওয়া যাবে, এবং যাদের নাম শোনা যাচ্ছে তারা অলরেডি চিহ্নিত মানুষ। এই চিহ্নিত মানুষদের হাতে যখন যাবে তখন অবস্থাটা আরো বিপর্যস্ত হবে এবং সরকারের কোনো কন্ট্রোল থাকবে না। দেশের ভালো ভালো ব্যবসায়ী আছে যারা আসলে দায়িত্বশীলের সাথে কাজ করে, তাদেরকে দিলে হয়তো ভালো রেজাল্ট আসতে পারে। কিন্তু আলটিমেটলি ডিস্ট্রিবিউশনটা যাদের নাম আসছে সেটা ভয়ঙ্কর বিষয় হবে। সেগুলো সরকারের একটু চিন্তা করে আসা দরকার। কারণ হচ্ছে আপনাদের পথ, যে পথটা, যে বিপ্লবের মাধ্যমে আপনারা সরকারে আসছেন, সেরকম বিপ্লব আরো হতে পারে। ধন্যবাদ। সুন্দর একটা মানে ইয়ার কথা বলছে, ভবিষ্যৎ বাণীর মতো। আসলেই মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আন্দোলন শুরু হবে। মানে এই গরমে সহ্য করার মতো। আরেকটি কথা দিয়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠানটি। সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জড়িতদের চিহ্নিতে সাবি প্রভৃতি 6 সদস্যের কমিটি গঠন। এখানে কমিটি গঠন করে, এটা তো রাষ্ট্রের তো দায়িত্ব আছে, এই লাইনে তো কাজ করছে সরকারের লোক না। বিষয়টা হচ্ছে সরকারে যারা থাকে, এই দেশে তো সবাই সরকারের সাথে লাইন রেখে চলে। এখন যারা আছে সরকারে তাদের সাথে তো অনেকে লাইন রেখে চলছে। হ্যাঁ, এমন না যে চলছে না, জিন্দাবাদ দিচ্ছে তো। হ্যাঁ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো নিউট্রাল না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স আছে এবং পলিটিক্যাল নিয়োগ হচ্ছে। যে পলিটিক্যাল পার্সন সেই বিসি হচ্ছে, সেই প্রশাসক হচ্ছে, সেই ডিন হচ্ছে, এভাবে আলটিমেটলি যাচ্ছে। তো আলটিমেটলি এই জিনিসটা যে হচ্ছে, অতীতে যারা ছিলেন রাষ্ট্রবিরোধী কাজ বলতে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, ভবিষ্যতে যদি সময় আসে আপনাদেরও রাষ্ট্রবিরোধী কাজ চিহ্নিত করা হবে।
সেজন্য এইসব বিষয় নিয়ে এত বেশি ঘাটাঘাটি আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে টোটালি এই যদি রাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু আছে, টোটালি রাজনীতি মুক্ত করেন, টোটালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত করেন। এই টাকাটা, দেশে যে টাকাটা শিক্ষা খাতে খরচ হচ্ছে, এই টাকাটা আসলে প্রোডাক্টিভ খাতে খরচ হোক, মানুষ লেখাপড়া করুক, গবেষণা করুক, দেশটাকে এগিয়ে নিয়ে যাক এবং রাজনীতিটাকে মুক্ত করেন। অনেক অনেক ধন্যবাদ। শিক্ষা খাতকে রাজনীতি থেকে মুক্ত করার দাবি আজকের অতিথি বিশ্লেষণের মধ্য দিয়ে কথাটি আসছে। এরা হয়তো কতটুকু হবে জানি না, যখন ছাত্র আন্দোলন করতে গেলে তো রাজনীতি থাকবেই, কিন্তু এই ধরনের নোংরা রাজনীতি যেন না হয়, দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি যেন না হয়। খুব একটা সুন্দর প্রত্যাশা করেছেন আজকের অতিথি। ছাত্ররা রাজনীতি করবে তাদের উন্নয়নের জন্য, বা কোনো কিছু ঘাটতি দেখা দিলে জাতীয় রাজনীতির সাথে মিছিল করে গাড়ি ভাঙা ইত্যাদি থেকে বিরত থাকলেই শিক্ষার্থীদেরকে রাজনীতি মুক্ত করার একটি দাবি জানিয়ে আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে আবার বলবো, আজকে সম্প্রচারে সহযোগিতা করলেন ঢাকার একটি প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহতাবউদ্দিন মিলন, অনেক পাবলিকেশন প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।